আজ প্রিয়ন্তীর বিয়ে। প্রিয়ন্তী যার সাথে বিয়ে হচ্ছে সেই মানুষটার সম্পর্কে প্রিয়ন্তীর জামাইবাবু এক সময় দিদির বর ছিল, তবে এখন তার শুধুই অতীত। দিদির সংসার জীবনে 3 বছর আর 1.5 বছরে একটা মেয়ে বাবু ফেলে প্রেমের টানে মাস চারেক আগে পরপুরুষের হাত ধরে রাত দুপুরে পালিয়ে গেছে। দিদির প্রেমটা অবশ্য বিয়ের আগেই ছিল, বেকার প্রেমিক দেখে। বাবা মা মেনে নেয়নি, জোর করে দিদিকে মোটা বেতনে মাইনে পাওয়া সরকারি চাকরিজীবী জামাইবাবুর সাথে বিয়ে দিয়ে দিল। মা বাবা ভেবেছিল বিয়ে হলেই সব ঠিক হয়ে যাবে। দিদির বিয়ে হলো, বাচ্চা হলো, তবুও কিছুই ঠিক হয়নি। তার ফলস্বরূপ প্রিয়ন্তীকে বলির পাঠা হতে হচ্ছে। আচ্ছা, পাঠার স্ত্রীবাচক শব্দ কি হবে? পাঠি দিদির এত ছোট বাবুকে কে দেখবে? বাবা মা নাতনিকে নিজের কাছে এনে রাখতে চেয়েছিল, জামাইবাবু রাজি হলো না। জামাইবাবু দিদিকে ফিরিয়ে আনতে শেষ চেষ্টা করেছিল, তবে কোনো লাভ হয়নি। দিদি তার সিদ্ধান্তে আনর। এদিকে দিদির শাশুড়ির বয়স হয়েছে, 1.5 বছরের বাচ্চাটাকে একা একা ঠিকমতো দেখাশোনা করতে পারে না। তারই খুব আগ্রহ নিয়ে তাদের ছেলের সাথে দ্বিতীয়বার প্রিয়ন্তীর বিয়ের প্রস্তাব রাখল। প্রিয়ন্তীর বাবা যদিও সময় নিয়েছিল, তবে মা চট করেই রাজি হয়ে গেল। দিদির বর নামক মানুষটাকে সব সময় বড় দাদার মতো দেখে এসেছে প্রিয়ন্তী। প্রিয়ন্তী কিছুতেই রাজি হতে চাইল না। মা ইমোশনাল ব্ল্যাকমেইল করে, মাথার দিব্যি টিব্যি দিয়ে এক প্রকার জোর করে প্রিয়ন্তীকে বিয়েতে রাজি হতে বাধ্য করল। প্রিয়ন্তীর মা প্রমাদেবী লোভী মহিলা, না হলে বড় মেয়ের জোর করে ছোট মেয়ের নতুন সংসারে অশান্তি হওয়ার একটা আকাঙ্ক্ষা থেকেই যায়। তারপরও এই ঘরে মেয়ে বিয়ে দেবে কেন? প্রিয়ন্তীর বড় বোনের নাম সায়ন্তী। প্রিয়ন্তী যার সাথে আজ বিয়ে, মানে দিদির বরের নাম রাতুল সাহা। রাতুল সরকারি চাকরিজীবী। রাতুলের বাবাও দীর্ঘদিন সরকারি চাকরি করেছেন। এখন অবসরপ্রাপ্ত রাতুলরা 2 ভাই বোন। গ্রামে অঢল সম্পদ, উত্তরায় একটা ফ্ল্যাট, ব্যাংকে অনেক টাকা পয়সা আছে। এত কিছুর মালিক রাতুলের বাবা, পরে রাতুলই তো উত্তরাধিকার সূত্রে পাবে। তাছাড়া রাতুলের বয়স একটু বেশি হলেও বোঝার উপায় নেই। নিয়মিত জিম করা, মেদহীন পেটানো শরীর, গায়ের রং চাপা হলেও সুন্দর চোখ মুখ, বেশ লম্বা চওড়া মুখে ছোট সেটে রাখা সুন্দর চাপ দাড়ি, চোখে সারাক্ষণ চশমা পরে থাকে, দেখতে খারাপ লাগে না। অন্যদিকে প্রিয়ন্তীর গায়ের রং উজ্জ্বল ফর্সা, দেখতে একটু খাটো গোছের। সিল্ক চুলগুলো কোমর ছুঁই ছুঁই, সুন্দর ভ্রু যুগলের নিচে ঘন কালো পাপড়ি, টানা টানা চোখ, হাসলে গালের ভাঁজে টোল পড়ে, দেখতে অন্যরকম সুন্দর লাগে। প্রিয়ন্তীর চেহারা জুড়ে একরাশ মায়া, একটু বেশিক্ষণ তাকিয়ে থাকলেও শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছা করে। চলার পথে কিছু মেয়েকে দেখলে চট করে ভালো লেগে যায়। একবার ছেড়ে 2বার তাকাতে ইচ্ছা করে। অচেনা মেয়ের মুখখানি দেখতে আশ্চর্যজনকভাবে মনটাও অজানা কারণে ভালো হয়ে যায়। প্রিয়ন্তীর চেহারাও ঠিক সেরকম সুন্দর, যে কেউ দেখে পছন্দ করার মতো, একটু বেশি সুন্দরী। এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী প্রিয়ন্তী। এত তাড়াতাড়ি ওর বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, তবে উপায় নেই। তাছাড়া বিয়ে না করার আরও একটা কারণ আছে। বউকি। প্রিয়ন্তীরও বয়ফ্রেন্ড ছিল। প্রিয়ন্তীর বয়ফ্রেন্ডের নাম দেবকুমার ঘোষ। প্রিয়ন্তী ছোট করে দেবদা ডাকে। দেব প্রিয়ন্তীর 2 ব্যাচ সিনিয়র। দেবুর সাথে 6 মাসের সম্পর্ক ছিল প্রিয়ন্তীর। দেবু খুব বাজে প্রস্তাব দেওয়াতে প্রিয়ন্তী ব্রেকআপ করেছেন। তারপর থেকেই ছেলেদের প্রতি বিশ্বাস উঠে গেছে। যদিও তারপর আজ
সববার ক্ষমা চেয়েছে দেবু, তবে প্রিয়ন্তী আর নতুন করে সম্পর্কে জড়াতে রাজি হয়নি। প্রিয়ন্তী বউ সেজে বসে আছে। পার্লারের লোকেরা বাড়ি বসে এসে সাজিয়ে দিয়ে গেছে লাল বেনারসি ও ভারী জুয়েলারিতে। বধূ বেশ প্রিয়ন্তীর সৌন্দর্য যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। প্রিয়ন্তীর একটুও ভালো লাগছে না। অস্থির বেদখুঁটে মনোভাব নিয়ে কতক্ষণ বসে থাকা যায়। এদিকে দেববার বারবার ফোন দিচ্ছে। প্রিয়ন্তী বাথরুমে যাওয়ার কথা বলে ফোনটা নিয়ে বেলকনিতে চলে গেল। আশেপাশে একজন চোখ বুলিয়ে ফোনটা রিসিভ করে আস্তে করে বলল, হ্যালো। দেবু সিগারেটে শেষ টান দিয়ে বিষণ্ণ কণ্ঠে বলল, তুমি কি সত্যি সত্যি বিয়ে করছো? প্রিয়ন্তী, তোমার এখনো কেন মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলবো? বলেছিলাম আমার বিশ্বাস হচ্ছে না। মানুষটা একটু ভব ঘুরে বাহুকুণ্ডিলে ধরনের। জীবন নিয়ে সিরিয়াস না, সব কিছুকেই ফান মনে করো। সেদিন প্রিয়ন্তী ব্রেকআপ করে চলে আসার পর থেকে দেবু অকারণে প্রিয়ন্তীকে ফোন দেয়। দিব্যি কেটে বলে আর কোনোদিনও প্রিয়ন্তীকে বাজে প্রস্তাব দেবে না। তবে নতুন করে রিলেশনে যাওয়ার আর কোনো আগ্রহ পায় না প্রিয়ন্তী। দেবু অস্থির হয়ে বলল, তুমি চলে আসো প্রিয়ন্তী। কোথায় যাব? আশ্চর্য, কোথায় আবার? আমার কাছে চলে আসো। সম্ভব না। কেন? কারণ আজ আমার বিয়ে। প্রিয়ন্তী, এখন মজা করার সময় না। তোমার বড় বোন যদি 1.5 বছরের বাচ্চা ফেলে প্রেমের টানে ঘর ছাড়তে পারে, তুমি কেন পারবে না? তাছাড়া তোমার তো এখনো বিয়েও হয়নি। আমি তো আর দিদি না। বিয়ে যখন করতে পারবে না, প্রেম করেছিলে কেন? তুমি বোধহয় অতীত ভুলে যাচ্ছ। সেই কবে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। দেবু বড় করে নিঃশ্বাস নিল। বড় বিষণ্ণ কণ্ঠে বলল, সরি প্রিয়ন্তী, রাখি কেমন? দেবু বেসামাল হলো। অস্থির হয়ে বলল, আরে কেন বুঝতে পারছো না? আমিও তো বেকার। এখন বিয়ের প্রস্তাব নিয়ে গেলেও তোমার বাবা মা আমাকে কিছুতেই মেনে নেবে না। শুধু তুমি কেন, বাবা মা রাতুল ছাড়া এখন আর অন্য কাউকে আমার বর হিসাবে মেনে নেব না। তোমার বাবা মা অত্যন্ত লোভী। মুখ সামলে কথা বলো দেবদা। আমার কথা শুনতে তো এখন তোমার ভালো লাগবেই না। তবে শুনে রাখো, আমি সারা জীবন শুধু তোমার অপেক্ষায় থাকবো। প্রিয়ন্তী চট করে ফোনের লাইন কেটে দিল। তারপর দেবুর নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিল। দিদি যে ভুল করেছে, এই একই ভুল প্রিয়ন্তী কখনো করবে না। সন্ধ্যে 7টার লগ্নে রাতুল প্রিয়ন্তীর বিয়ে হয়ে গেল। বিয়ের সমস্ত নিয়মকানুন পালন করে রাতুলদের বাড়ি যেতে যেতে মধ্যরাত হয়ে গেল। প্রিয়ন্তী আজ সারাদিন কিছুই খায়নি। বিয়ের শেষে বড়মা জোর করে কয়েক গাল ভাত মুখে তুলে খাইয়ে দিয়েছিল। সারা রাস্তা বমি করতে করতে বিধ্বস্ত অবস্থায় রাতুলদের বাড়িতে পৌঁছালো। বাসায় পৌঁছেই রাতুল টোপরটা সোফায় ফেলে নিজের ঘরে চলে গেল। প্রিয়ন্তী ড্রয়িং রুমে বসে আছে। এই বাসাটায় প্রিয়ন্তীর চেনা। 3 বছরে অনেকবার আসা হয়েছে, তবে আজকের মতো এমন অদ্ভুত অনুভূতি কখনো হয়নি। রাতুলের ছোট বোন ঋতু এসে প্রিয়ন্তীর পাশে বসল। ঋতু এবার ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। আজ পরীক্ষা ছিল, তার জন্য বিয়েতে যেতে পারেনি। মধ্যরাতে ঘুম ভেঙে দেখল ওরা এসে গেছে। বলল, বৌদি চলো ফ্রেশ হয়ে নেবে। ঋতুল মুখে এ প্রথম বৌদি ডাকটা শুনে প্রিয়ন্তীর যেন কেমন লাগলো। ঋতুর সাথে সাথে আগে থেকেই প্রিয়ন্তীর বেশ সখ্যতা ছিল।
তবে ঋতু সবসময় প্রিয়ন্তীকে প্রিয়ন্তীতি বলে ডাকতো। অবশ্য এখন সম্পর্কটা তো বদলে গেছে। আগে ছিল বৌদির ছোট বোন, আর এখন সে নিজেই ঋতুর বৌদি হয়ে গেছে। আজ একবারও রাতুলের সাথে প্রিয়ন্তীর কথা হয়নি। শুধু শুভ্র দৃষ্টির সময় সবার অনুরোধে খুব অল্প সময়ের জন্য দুজনের দৃষ্টি বিনিময় হয়েছিল। তারপর বাকি নিয়মগুলো দুজনই জড়বস্তুর মতো শুধু একটার পর আরেকটা পালন করে গেছে। প্রিয়ন্তী ঋতুর সাথে উঠে চলে গেল। ঋতু প্রিয়ন্তীকে রাতুলের ঘরে নিয়ে গেল। রাতুল শুয়েছিল, ওদের থেকে উঠে বেলকনিতে চলে গেল। ঋতু লাগেজ খুলে একটা সুতি শাড়ি বের করে দিল প্রিয়ন্তীকে। বলল, কাপড়টা পাল্টে নাও, ফ্রেশ লাগবে। আমি হেল্প করব? প্রিয়ন্তী স্তব্ধ করে বলল, আমি স্নান করব। বেশ, বাথরুমে যাও। ওয়েট, তোমার চুলের খোপাটি খুলে দেই। পার্লারের মেয়েটা প্রিয়ন্তীর মাথায় এক গাদা ক্লিপ দিয়ে খোপা করে দিয়েছে। ঋতু তেলের বোতল নিয়ে এলো। প্রিয়ন্তীর চুলের খোপা সময় নিয়ে খুব সাবধানে খুলে দিল। প্রিয়ন্তী সুতি শাড়ি আর ব্লাউজ নিয়ে বাথরুমে ঢুকলো। প্রায় 20 মিনিট পর স্নান সেরে বের হলো প্রিয়ন্তী। রাতুল তখনও ঘরে আসেনি। ঘরে বসে আছে রাতুলের মা রিক্তা দেবী আর রাতুলের বোন ঋতু। মা পই পই করে বলে দিয়েছে, শ্বশুর শাশুড়ির সামনে মাথায় ঘোমটা দিবি। প্রিয়ন্তী রিক্তা দেবীকে দেখে মাথায় আলতো হাতে কাপড় তুলে দিল। আজ কেন যেন ওনাদের সামনে খুব লজ্জা লাগছে। প্রিয়ন্তী ধীরে পায়ে এগিয়ে এসে নিচু কণ্ঠে বলল, মৃণালিনী কোথায়? রাতুলের 1.5 বছরের মেয়েটার নাম মৃণালিনী। রিক্তা দেবী বলল, মৃণালিনী ঘুমো। প্রিয়ন্তী স্তব্ধ করে বলল, ওকে বরং এখানে নিয়ে আসতেন। রিক্তা দেবী বলল, আজ থাক, এখন আনতে গেলে কাঁচা ঘুম ভেঙে যাবে। তুমি দাঁড়িয়ে রইলে কেন? সিঁথিতেই সিঁদুর পরে খেয়ে নাও। প্রিয়ন্তী চুলগুলো মুছে মাথা আঁচড়ে সিঁথি ভর্তি রাতুলের নামে সিঁদুর পরল। অথচ 2 দিন আগেও মানুষটার সম্পর্কে প্রিয়ন্তীর জামাইবাবু ছিল। 2 দিনের ব্যবধানে এখন শুধুই জামাই হয়ে গেছেন। কথাগুলো ভাবতেই প্রিয়ন্তীর গা শিরশির করে উঠল। রিক্তা দেবী প্রিয়ন্তীকে সিঁদুর পরতে দেখে বলল, তোমার বোন সায়ন্তী এরকম একটা কুৎসিত কাণ্ড ঘটাবে আমরা কেউ কল্পনাও করিনি। আমার ছেলে ছুটিতে বাড়ি এলে ওর সাথে প্রায়ই অশান্তি করত। আমরা ভাবতাম স্বামী স্ত্রীর মাঝে তো ঝগড়া লাগে, এ আর নতুন কি? আমার ছেলেটাও চাপা স্বভাবের, জানো। বউ যে বিয়ের পরও পরকীয়া করে, জেনেও কখনো আমাদের জানায়নি। অবশ্য আমার ছেলেই বা কতটুকু জানতো? এত নিখুঁত অভিনয় করতো তোমার বোন। কতটা বেয়াদব আর সিনাল হলো। 1.5 বছরের বাচ্চা ফেলে রসিকনগরের হাত ধরে পালিয়ে যায়। মাগির কলিজা আছে। সায়ন্তীর যতই খারাপ হোক, হাজার হলো সম্পর্কে প্রিয়ন্তীর দিদি। দিদির প্রাক্তন আর প্রিয়ন্তীর বর্তমান শাশুড়ি নামক মানুষটার মুখে দিদির নামে এত কুৎসিত কথা শুনতে প্রিয়ন্তীর একটুও ভালো লাগলো না। ঋতু বলল, আহ মা, চুপ করো তো। তুই চুপ কর, বলতে দে আমাকে। শোনো প্রিয়ন্তী, এত কিছু পরও তোমাকে আমরা বউ করে কেন এনেছি জানো? 2টো কারণে। 1, তোমার ভাগ্নিকে মাতৃ চেয়েও বড় করবে তুমি। আর 2, ওই মাগি যদি কোনোদিন ফিরে আসে তাহলে দেখবে কি হারাইছে সে, এবং সেই অনুতাপে সারা জীবন আফসোস করে জ্বলে পুড়ে মরবে। তোমার কোনো কিছুর আমরা অভাব রাখবো না। আমরাও দেখব ওর নাগর ওকে কতদিন সুখে রাখে। কত শখ করে বউ এনেছিলাম, অথচ আমাদের মুখে
চুলকানি মেখে কিভাবে ঘর ছাড়লো। এখনো ভাবলো আমার মাথায় রক্ত উঠে যায়। যাই হোক, এখন এই টপিক বাদ দেই, তুমি খেয়ে নাও। এই রাতুল খেয়ে যায় বাবা। পুরোটা সময় প্রিয়ন্তী নির্লিপ্ত ভঙ্গিতে বসে রইল। কেবল তো শুরু, এই কথাগুলো সারা জীবন শুনতে হবে প্রিয়ন্তীকে। বেশ বুঝতে পারছে প্রিয়ন্তী। ঋতু ফিসফিস করে বলল, মায়ের মাথায় কিছু মনে করো না বৌদি। আসলে মা সেকলে চিন্তা চেতনার মানুষ। তোমার বোনের 3 বছরের সংসার ফেলে চলে যাওয়াটা মা এখনো মেনে নিতে পারেনি। রিক্তা দেবী বলল, ও হ্যাঁ বৌমা, আরেকটা কথা বলি। তোমার বোন তো তোমার বাবা মা আমাদের সবার মুখে চুলকানি দিয়েছে। তুমিও এমন কিছু করো না যাতে তোমার বাবা মায়ের শিক্ষার প্রশ্ন ওঠে। এমনিতেও তোমার বোন যা করেছে, তোমার ভালো ঘরে বিয়ে হতে না। তোমার রাজকপাল বুঝলে? কেমন বাজকপাল, কেমন রাজকপাল বেশ বোঝা হয়ে গেছে প্রিয়ন্তীর। বিয়ের একদিনও যায়নি, অথচ এখনই যা শুরু করেছে এই মহিলা। বাকি জীবন কিভাবে কাটাবে কে জানে। মা বাবাও এই চিন্তা ভাবনা থেকেই রাতুলের সাথে বিয়ে দিয়েছে। মা প্রায় আফসোস করে বলতো, সায়ন্তীর ঘটনার জের ধরে প্রিয়ন্তীর ভালো ঘরে বিয়ে হবে না। এত অবশ্য প্রিয়ন্তীর কোনো মাথা ব্যথা ছিল না। মায়ের ডাক শুনে রাতুল ঘরে এলো। রিক্তা দেবী বলল, খেয়ে নে বাবা। রাতুল একবার আরো চোখে প্রিয়ন্তীর দিকে তাকালো। মাকে বলল, খেতে ইচ্ছা করছে না মা? প্রিয়ন্তী, তুমি কি খাবে? নতুন পেটে খিদে চু চু করছে, তবে খাবো বলতে খুব লজ্জা লাগছে প্রিয়ন্তীর। রাতুল বলল, খাবার রেখে যাও মা, খিদে লাগলে খেয়ে নেব আমরা। আচ্ছা বাবা, এবার একটু রেস্ট নে তোরা। ঋতু চল, ঘুমাবি। মা আর বোন উঠে চলে যেতে রাতুল আস্তে করে দরজাটা চাপিয়ে দিল। ধীর কণ্ঠে বলল, খেয়ে নাও প্রিয়ন্তী। প্রিয়ন্তী খিদে অস্থির বোধ করছে, তবুও ভদ্রতা করে বলল, আপনি খাবেন না? না। প্রিয়ন্তী আর কথা বাড়ালো না, হাত ধুয়ে খেতে বসলো। মাছ আর ডাল দিয়ে অর্ধেক ভাত মেখে খেয়ে 1 গ্লাস জল ঢক ঢক করে গিলে ফেলল। পেট ভরে গেল। রাতুল খাটে হেলান দিয়ে আদশোয়া হয়ে এক মনে ফোন ইনস্টল করেছিল। প্রিয়ন্তীর খাওয়া শেষ হতেই রাতুল বলল, এদিকে আসো প্রিয়ন্তী। এখন প্রিয়ন্তীর ভয় ভয় করছে। এই মানুষটাকে একটানা 3টা বছর জামাইবাবু ডেকে এসেছে প্রিয়ন্তী। ভাগ্যক্রমে মানুষটা এখন প্রিয়ন্তীর বর। দিদি কেন যে এত বড় একটা ভুল করলো, তার খেসারত এখন প্রিয়ন্তীকে দিতে হবে। প্রিয়ন্তী গুটি গুটি পায়ে এসে রাতুলের সামনে দাঁড়ালো। রাতুল ফোনটা বিছানায় রেখে চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিল। প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলল, তুমি এখন কেমন অনুভব করছো প্রিয়ন্তী? প্রিয়ন্তী রাতুলের কথার মানে ঠিক বুঝতে পারল না। জিজ্ঞাসু দৃষ্টিতে রাতুলের মুখের দিকে তাকালো। রাতুল চোখ থেকে চশমাটা খুলে শার্টের কোনা দিয়ে মুছে নিয়ে চোখে পড়ল। তারপর আস্তে করে উঠে বাবু হয়ে বসল রাতুল। বলল, তোমার দিদির সাথে আমার 3 বছরের সংসার ছিল। না চাইতেও তোমার দিদিকে সব দিয়েছি আমি। কত রিকোয়েস্ট করেছি আমার সাথে যেয়ে থাকতে। একবার আমার খুব নির্জন একটা এলাকায় পোস্টিং হলো। শীতের রাতে একা একা মন টিকতো না। তোমার দিদিকে কতবার বলেছি, চলো আমরা একসাথে থাকি। তোমার দিদি আমার বাবা মাকে দেখে রাখার অজুহাতে আমার সাথে গেল না। বিয়ের 8 মাস পর জানতে পারলাম তোমার দিদির
গোপন প্রেমের কথা। যেদিন হাতে নাতে তোমার দিদিকে প্রমাণসহ ধরলাম, তোমার দিদি আমার পা দুটো জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলো, আমার কাছে ক্ষমা চাইলো, আর জীবনেও তার সাথে সম্পর্ক রাখবে না এই বলে আমার গায়ে শুয়ে কথা দিল। প্রথম প্রথম মেনে নিতে আমার খুব কষ্ট হয়েছিল, তবুও সম্মান নষ্ট হবার ভয়ে মেনে নিয়েছি। তাছাড়া ততদিনে তোমার দিদির মাথায় মায়ায় ভীষণভাবে জড়িয়ে পড়েছিলাম। তারপর তো মৃণালিনী তোমার দিদির পেটে এলো, ভেবেছিলাম এবার ঠিক হয়ে যাবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে আমার 1.5 বছরের মেয়েকে ফেলে তোমার দিদি পালিয়ে গেল। আচ্ছা, তোমার কি দোষ ছিল বলো তো? আমার কথা বাদই দিলাম, আমার ছোট মেয়েটার কি দোষ ছিল? যা হলো বিয়ের আগেই পালিয়ে যেত, তাও না গেলে আমার বাচ্চা ওর গর্ভে আসার আগে যেত, কিন্তু ও তা করলো না। আমার মেয়েটাকে ইতিম করে দিয়ে ওর সো গ্লোড প্রেমিকের ভালোবাসার টানে পালিয়ে গেল। আমি তো প্রথমে মানতেই পারিনি। কত রাত নির্ঘুম কেটেছে। আমি তোমাকে বিয়ে করতে চাইনি, অন্তত বিয়ের আগে একবার তোমার সাথে সামনাসামনি কথা বলে নিতে চেয়েছিলাম। মা এমনভাবে আমাকে বুঝালো, অন্য কেউ না। একমাত্র তুমি নাকি আমার মেয়ের বেস্ট মা হবে। তাছাড়া তোমার দিদির ওইরকম একটা কুৎসিত ঘটনার পর তোমার ভালো ঘরে বিয়ে হওয়ার সম্ভাবনা কম। সবকিছু বিবেচনা না করে এক প্রকার বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছি। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু করার আগে আমাকে স্পষ্ট করে একটা কথা বলো তো প্রিয়ন্তী। প্রিয়ন্তী জড়তা নিয়ে বলল, কি কথা? তোমারও কি তোমার দিদির মতো অন্য কোথাও রিলেশন আছে? প্রিয়ন্তী এক মুহূর্তের জন্য থমকে গেল, পায়ের নিচে কি যেন শিরশির করছে। মিথ্যে বলবে না সত্যি বলবে সঠিক বুঝতে পারছে না প্রিয়ন্তী। ওর বড্ড অস্থির লাগছে। কি হলো প্রিয়ন্তী? প্রিয়ন্তীর শুকনো ঢোক গিলল, গলা শুকিয়ে চৌকির। রাতুলের সন্দেহ গাঢ় হলো, বিড়বিড় করে বলল, বেছে বেছে এই ধরনের মেয়েগুলোই কেন যে আমার ভাগ্য জোটে। প্রিয়ন্তী মাথা নিচু করে বলল, ছিল। রাতুলের মনটা তিতা বিষে ভরে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, মানে এখন নেই বলতে চাচ্ছ? হ্যাঁ মানে না মানে। রাতুল প্রিয়ন্তীর এক হাত মুঠো করে ধরল। ভয়ে প্রিয়ন্তীর বুক ধুকপুক করছে, পেটের ভেতরে কি যেন কামড়ে ধরেছে, গা গুলিয়ে উঠছে। রাতুল চাপা কণ্ঠে বলল, প্রেমী যখন করতে আমাকে বিয়ে করলে কেন? এনিওয়ে, তোমার দিদির মতো তোমারও কি আমাকে ঠকানোর ইচ্ছা আছে? লিসেন প্রিয়ন্তী, ওই ধরনের ইচ্ছা যদি থেকে থাকে, এখনই আমার বাসা থেকে চলে যাবে তুমি। তোমাদের জন্য বারবার আমি অপমানিত হতে পারবো না। তোমাদের মান সম্মান না থাকলে কি হবে? এই সমাজে আমাদের মান সম্মান আছে। কি হলো, কথা বলছো না কেন? একা যেতে ভয় পাচ্ছ? চলো, আমি তোমাকে দিয়ে আসছি। রাতুল প্রিয়ন্তীর হাতখানা ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে গেল। প্যান্টের পকেটে ফোন ঢুকিয়ে নিয়ে আবারও প্রিয়ন্তীর হাতখানা শক্ত করে ধরল। প্রিয়ন্তীর চোখের কোণে বিন্দু বিন্দু জল জমল। ভেজা কণ্ঠে বলল, আমি কোথাও যাব না। রাতুলের রাগ চড়ে গেল। প্রিয়ন্তীকে ছেড়ে দিয়ে ফোনটা বিছানায় আছড়ে ফেলল। নিজের মাথার চুলগুলো টেনে ধরে বড় বড় শ্বাস ফেলে প্রাণপণে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। বলল, কোথাও যাবে না মানে কি? এই প্রিয়ন্তী তোমার প্রেমিকও কি বেকার? তার মানে তুমিও তোমার দিদির মতো আমার সাথে অভিনয় করবে? যেদিন তোমার বেকার প্রেমিক চাকরি পাবে
সেদিনই আমাকে ফেলে চলে যাবে। তাই তো এক ভুল তো আমি বারবার করব না প্রিয়ন্তী। তোমাকে এখনই যেতে হবে। তাহলে আমাকে বিয়ে করছেন কেন? রাতুল বলল, বিয়ে করেছি সংসার করতে। তোমাদের মতো মেয়েরা তো আমার পরকীয়ায় আসক্ত। স্বামী সংসার ভালো লাগে না। আমি কি একবারও বলেছি সংসার করব না? লোক দেখানোর সংসার তো করবেই। তোমার দ্বিতীয় করেছিল, নাগিনীটা আমাকে বুঝতেই দেয়নি তার মনে কি চলছে। এত নিখুঁত অভিনেত্রী। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত হব না বলছো? তোমরা দুই বোন বারবার আমাকে ঠকানোর ছক কষবে আর আমি রিল্যাক্স থাকবো। তুমি পারতে রিল্যাক্স থাকতে। আমাদের ব্রেকআপ হয়ে গেছে। সে বেকার হলে ব্রেকআপ করেছো নিশ্চয়। কতদিনের সম্পর্ক ছিল? 6 মাসের। তার সাথে ঘনিষ্ঠ হয়েছিল। সি, এসব কি বলছেন? 6 মাসে সে তোমাকে কিছুই করেনি বলতে চাচ্ছ? প্রিয়ন্তী অকপটে বলল, শুধু হাত ধরেছে। এটাও আমাকে বিশ্বাস করতে হবে প্রিয়ন্তী। আরে আজকালকার মেয়েরা এতই সস্তা হয়ে গেছে। মেয়েগুলো 1 মাসেই ছেলেদের বেডে চলে যায়। সেখানে তো 6 মাস। এসবে খুব অভিজ্ঞতা দেখেছি। তা কয়টা মেয়েকে চিনেন আপনি? তোমার বোনের চরিত্রই তো ঠিক ছিল না। তোমাদের কিভাবে বিশ্বাস করি? তোমাকে কিভাবে বিশ্বাস করি? হাতের 5 আঙ্গুল কি কখনো সমান হয়? তোমরা দুই বোন সমানই। এতই যখন অপছন্দ তাহলে বিয়ে করেছেন কেন? তখন তো আর জানতাম না তুমিও প্রেম করো। তোমাকে অত্যন্ত ভালো ভেবেছিলাম। খারাপের কি দেখলেন? যারা প্রেম করে তাদের ভালো হওয়ার চান্স নেই। এরা নিজেও সুখে থাকে না, অন্যদেরও সুখে থাকতে দেয় না। মাঝখান থেকে আমাদের মতো ছেলেদের জীবন নষ্ট হয়। আমাকে একদম দিদির সাথে গুলিয়ে ফেলবেন না। তোমার দিদির থেকেও বেশি খারাপ তুমি। প্রিয়ন্তী আচমকা রাতুলের শার্টের কলার টেনে ধরল। টলমল চোখে রাতুলের চোখের দিকে তাকিয়ে বলল, কি করেছি আমি? প্রিয়ন্তীর পদ্ম পুকুরের মতো স্বচ্ছ টলমলে চোখের দিকে তাকিয়ে রাতুলের খুব মায়া হলো। প্রিয়ন্তীর মায়া মায়া চোখ বেয়ে জল গড়িয়ে পড়ার আগেই রাতুল সযত্নে মুছে দিল। প্রিয়ন্তী রাতুলের হাতখানা তীব্র অভিমানে সরিয়ে দিল। রাতুল দ্রুত নিজেকে খোলসে মুড়িয়ে নিয়ে বলল, চলো প্রিয়ন্তী। প্রিয়ন্তী ক্লান্ত কণ্ঠে বলল, এখন আমি কোথাও যাব না। আমার খুব ঘুম পাচ্ছে। রাতুল বিরস মুখে বলল, আমি তোমাকে বউ বলে মানি না প্রিয়ন্তী। দ্বিতীয়বার আমার ঠকে যাওয়ার আর কোনো ইচ্ছা নেই। কথাগুলো বলেই রাতুল বেলকনিতে চলে গেল। সম্পর্ক বদলে গেল, অনুভূতিও বোধহয় বদলে যায়। না হলে রাতুল ঘরে নেই দেখে প্রিয়ন্তী শুতে পারছে না কেন? প্রিয়ন্তী অনেকটা সময় চুপটি করে খাটে বসে রইল। এতক্ষণ ঘুমে দুচোখ বুজে এলো, এখন চোখে ঘুমের লেশমাত্র নেই। প্রিয়ন্তী উঠে দাঁড়ালো। কুটিসুটি পায়ে হেঁটে গিয়ে বেলকনির দরজায় দাঁড়ালো। রাতুল এক মনে সিগারেট টানছে। সিগারেটের বিকট গন্ধে প্রিয়ন্তীর মাথা ধরে গেল। প্রিয়ন্তী আর এক মুহূর্ত দাঁড়ালো না। ঘরে গিয়ে শুয়ে পড়ল। বাকি রাতটুকু এপাশ ওপাশ করে ভেতরের দিকে ঘুমিয়ে পড়ল প্রিয়ন্তী। ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল প্রিয়ন্তীর। পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়ার কারণে মাথা ভার ভার লাগছে। চোখ দুটো জ্বলছে। বাসি কাপড় পাল্টাবে কি স্নান ছেড়ে বসাঘর গিয়ে দেখল সবাই থমথমে মুখে বসে আছে। ঋতু প্রিয়ন্তীর দেখে একটা হাসার চেষ্টা করলো। রিক্তা দেবী বলল,
ঘুম হলো তোমার? বেলা করে ঘুম থেকে ওঠার জন্য প্রিয়ন্তী খুব লজ্জা লাগছে। মাথা নেড়ে হ্যাঁ বলল। ঋতু বলল, বৌদি আসো, জল খাবার খেয়ে নাও। রিক্তা দেবী চোখ গরম করে মেয়ের দিকে তাকালো। ঋতু দমে গেল। রিক্তা দেবী বলল, এখানে আসো প্রিয়ন্তী, গতকাল রাতেও তো বৌমা বলে ডাকছিলি, আজ আবার কি হলো? নাম ধরে ডাকছে কেন? সর্বনাশ রাতুল কি প্রিয়ন্তীর বয়ফ্রেন্ডের কথা সবাইকে জানিয়ে দিয়েছে? প্রিয়ন্তীর শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে রিক্তা দেবীর সামনে গিয়ে দাঁড়ালো। রিক্তা দেবী বলল, পাশে বসো। প্রিয়ন্তী বসতেই রাতুলের বাবা উঠে ঘরে চলে গেল। এখন হয়তো মেয়েলি ব্যাপার নিয়ে আলাপ আলোচনা হবে। এখানে তার থাকা আর উচিত হবে না। রিক্তা দেবী বলল, রাতুলের সাথে কি গতকাল রাতে তোমার ঝগড়া হয়েছিল? প্রিয়ন্তী ভয়ে ভয়ে বলল, কেন? এত কেন কেন করছো কেন? যা বলছি তার উত্তর দাও। না তো তাহলে দুদিন ছুটি থাকা সত্ত্বেও রাতুল আজ কর্মক্ষেত্রে চলে গেল কেন? প্রিয়ন্তী চমকে উঠল। রাতুল চলে গেছে কখন? প্রিয়ন্তী চমকে উঠল। রাতুল চলে গেছে কখন? প্রিয়ন্তী একবার বলে যাওয়ারও প্রয়োজন বোধ করল না। অবুঝ অভিমানে প্রিয়ন্তীর মনটা খারাপ হয়ে গেল। অথচ ওর তো খুশি হওয়ার কথা ছিল। রিক্তা দেবী বলল, এখনই সময় স্বামীকে আঁচলে বাঁধার। তোমার বোনের বেলায় যে ভুল করেছি, একই ভুল দুবার করব না। তোমাকেও রাতুলের কাছে কিছুদিন পর পাঠিয়ে দেব। স্বামী স্ত্রী একসাথে থাকলে খারাপ চিন্তা আর মাথায় আসবে না, সংসারেও মন বসবে। খেতে বসো। একটা বেশি লুচি খেতে পারল না প্রিয়ন্তী। পেট পাকাচ্ছে। হাত ধুয়ে উঠে গেল। ঋতুর সাথে রিক্তা দেবীও ঘরে গিয়ে মৃণালিনীকে কোলে নিল। মেয়েটা প্রিয়ন্তীর কোলে এসে খিলখিল করে হাসছে। কিছুক্ষণ কোলে থেকে নামার জন্য অস্থির হয়ে গেল। রিক্তা দেবী প্রিয়ন্তীকে মৃণালিনীর সবকিছু বুঝিয়ে দিয়ে বলল, আজ থেকে আমার নাতনির সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম বৌমা। মৃণালিনী দিদিভাই বড় হলে তোমরা আরেকটা বাচ্চা নিও, তোমাদের কোনো সমস্যা নেই। তবে ওকে কখনো বুঝতে দিও না তুমি ওর সৎমা। সারা জীবন মাতৃস্নেহে তোমার মেয়ের পরিচয় বড় করো ওকে। প্রিয়ন্তী মাথা নেড়ে আচ্ছা বলল। তারপর মৃণালিনীকে নিয়ে রাতুলের ঘরে চলে গেল। ঘরে এসেও মন টিকল না প্রিয়ন্তীর। আননোন নাম্বার থেকে কে যেন ফোন দিচ্ছে। একবার ভাবলো ফোনটা ধরবে না, যদি রাতুল হয় সেই ভেবে ফোনটা রিসিভ করলো প্রিয়ন্তী। বলল, হ্যালো কে? দেবু বলল, এক রাতেই আমাকে ভুলে গেছো প্রিয়ন্তী, তুমি ফোন দিয়েছো কেন? বাহ, এক রাতেই এই অবস্থা। তার মানে তোমার জামাই খুব আদর শখ করেছে তোমাকে। প্রিয়ন্তী রাগান্বিত হয়ে বলল, তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? একটু ভালো করে কথা বলো প্রিয়ন্তী। বেশি কিছু তো চাই না তোমার কাছে, ফোনটা রাখো। তুমি প্লিজ আমার কাছে চলে আসো প্রিয়ন্তী। আমার বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? আমার কোনো আপত্তি নেই, বাট আমার আপত্তি আছে। আমার খুব কষ্ট হচ্ছে প্রিয়ন্তী। আগে ভাবা উচিত ছিল। ভালোবাসা তো কারো জীবন বলে কয়ে আসে না, সেটাই তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি সম্পর্কে যাওয়ার আগে তোমাকে বেশ কিছু কন্ডিশন দিয়েছিলাম। তখন তুমি এক বাক্য মেনে নিলেও এখন কেন মানতে পারছো না? তাছাড়া তুমি অত্যন্ত খারাপ একটা লোক। আর আমি তো আগেই বলেছিলাম আমি কখনো বাবা মায়ের অবাধ্য হব না। শুধু শুধু আমার পেছনে সময় নষ্ট করো না। তুমি অত্যন্ত লোভী একটা মেয়ে। না হলে তোমার দিদির বেশি বয়সী বড়র
পরের সাথে বিয়ে বসতে পারতে না। আর কিছু বলবে? প্রিয়ন্তী প্লিজ, এখনো সময় আছে, চলে আসো না। অসম্ভব। কেন? আমি অন্য কারো বউ, আর আমাদের ভালোবাসা, আমরা রিলেশনে ছিলাম, এখন নেই। তোমার কুপ্রস্তাবের জন্যই ব্রেকআপ করতে বাধ্য হয়েছি। ভালোবাসা আদৌ হয়েছিল নাকি আমার সঠিক জানা নেই, কারণ তুমি অত্যন্ত ভবঘুরে একটা ছেলে। এরই জন্যই বুঝি তুমি সুগার ড্যাডি করে ধরেছ। সুগার ড্যাডি কাদের বলে জানো তো? যারা বৃদ্ধ। লিসেন, আমার বরের এতটাও বয়স না, অনলি 34। হাসলো দেবু। ফোনের এপাশে দেবুর হাসির শব্দে প্রিয়ন্তীর মেজাজ খারাপ হয়ে গেল। চট করে ফোনের লাইন কেটে দিয়ে নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিল। না, এভাবে হবে না। খুব দ্রুত সিমটা পাল্টে ফেলতে হবে। তিথি যে ভুল করেছে, এই একই ভুল প্রিয়ন্তী কখনো করবে না। রাতুলেরও জানা উচিত সব মেয়ের এরকম হয় না, খারাপ হয় না। রাতুলের কথা ভাবতে ভাবতে ফোনের স্ক্রিনে রাতুলের নাম্বার ভেসে উঠল। নাম্বারটা এখনো জামাইবাবু নামে সেভ করা। আনমনেই হেসে ফেলল প্রিয়ন্তী। ফোন রিসিভ করতেই রাতুল বিদ্রূপ করে বলল, নিশ্চয় তোমার বয়ফ্রেন্ডের সাথে প্রেমালাপ করেছিল। প্রিয়ন্তী কিছু বলতে চেয়েও থেমে গেল। প্রেমালাপ না করলেও দেবুর সাথে যে এতক্ষণ ফোনে কথা বলেছিল, এটা তো আর মিথ্যা না। রাতুল বলল, কি হলো এখন চুপ কেন? আপনি ফোন দিয়েছেন কেন? তোমার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার। মায়ের কাছে শুনলাম মৃণালিনী নাকি তোমার কাছে। আমার মেয়ের সাথে কথা বলতেই ফোন দিয়েছি। এ নিয়ে তুমি কবে যাবে প্রিয়ন্তী? কোথায় যাব আমি? তোমার বাড়ি যাবে না, তোমার প্রেমিকের হাত ধরে ভেগে যাবে, সেটা তো আর আমি জানি না। আপনি আমাকে না বলে চলে গেছেন কেন? হু আর ইউ? তুমি আমার কে? প্রিয়ন্তী বলবো না করেও মুখ ফসকে বলে ফেলল, আমি আপনার বউ। কি বললে? আবার বলো। আগামীকাল আমাদের বউ ভাত। আপনি দ্রুত বাসায় চলে আসুন। আজব, আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেব কেন? তাহলে নেবে কে? এই আমাকে কি বোকা ভাবো তোমরা? নিশ্চয় এখনো সময় আছে, প্লিজ চলে যাও তুমি। বউপালার মুরদ নেই, বিয়ে করেছেন কেন? থাপ্পড় মেরে গাল দুটো লাল করে দেব। বেয়াদব মেয়ে কোথাকার। তোমার মতো 10টা বউ পালার ও এই ওয়েট একটাই আগে পালন না। জেনে শুনে তোমার পেছনে আমি শুধু সময় নষ্ট করব না প্রিয়ন্তী। মায়া মুখ খারাপ। একবার সহ্য করে গেছি, তুমি মায়ায় আষ্টপৃষ্টে জড়িয়ে মাঝপথে ছেড়ে চলে যাবে, তা আমি মানব না। আমি কি একবারও বলেছি আমি চলে যাব? আমি আর বিশ্বাস করি না তোমার বোনের রক্ত তো তোমার শরীরেও বইছে। বেইমানি তোমাদের রক্তে মিশে গেছে। বারবার দিদির কথা বললেন কেন? কি বলেছি? আপনি কি দিদিকে এখনো বলতে পারেননি? আশ্চর্য, তোমার এক কথাই মনে হচ্ছে কেন? এই কথাই মনে হচ্ছে কেন কি জানি? বারবার আমাদের কথোপকথনের মাঝে দিদিকে টেনে আনেন। এখানে কি ভালোবাসেন দিদিকে? ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি তোমার দিদিকে। আমার কথা বাদই দিলাম, 13 বছরে বাচ্চা ফেলে কিভাবে চলে গেল নাগিনীটা। কখনো যদি দিদি আপনার জীবনে ফিরে আসে, মেনে নেবেন? গলা টিপে মেরে ফেলবো ওকে আমি। আপনার তো সে ক্ষমতা আছে, তাহলে এখনই মেরে দিন। এত তাড়াতাড়ি মারব না। ও কি ভেবেছে ও আমার জীবন থেকে চলে গেলে আমি ভেঙে পড়ব, আমি দেবদাস হব?
না, ওকেও বুঝতে হবে। ওর থেকেও হাজার গুণ সুখী হব আমি। সুখে রাখবো আমার বউকে। এমন একদিন আসবে আমার সুখ দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে ও। আফসোস করবে, অনুশোচনায় দগ্ন হবে। সেদিন আর ফেরার পথ থাকবে না। আপনি এখনো দিদিকে ভালোবাসেন। এনাফ প্রিয়ন্তী। আমার মেজাজ বিগড়ে দিও না। আগামীকাল আমার ভাত কাপড়ে অনুষ্ঠান। আমার বাড়ির লোকও আসবে। আমিও অপেক্ষায় থাকবো। আমি যাব না। আমি আপনার হাত থেকেই ভাত কাপড় নেব। তোমার বাবা মায়ের সাথে আগামীকাল চলে যাবে তুমি। যদি না যাও, তোমার সম্পর্কে সবকিছু বলে দেব আমার মাকে। আমি অপেক্ষায় থাকব। জেদ করো না প্রিয়ন্তী। ভাত কাপড়ে পরে কি হবে জানো তো? তোমাকে তো আর দুবেলা ফুল তুলসী পাতা দিয়ে পুজো দেবার জন্য বিয়ে করিনি। আমি তো একবারও বলিনি। আমার এত কাছে এসেও আমাকে বাজেভাবে ঠকিয়ে চলে যাবে। তা আর আমি মেনে নেব না। মৃণালিনী খেলতে খেলতে ব্যথা পেয়ে ঠোঁট বাঁকিয়ে কেঁদে দিল। প্রিয়ন্তী চট করে মৃণালিনীকে কোলে তুলে নিল। গালে কপালে আদর দিয়ে বলল, কি হয়েছে সোনা? মৃণালিনী আদো আদো বলিতে বলল, মা 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 ডাক শুনে প্রিয়ন্তীর অদ্ভুত অনুভূতি হলো। জন্ম না দিয়েও যে মা হওয়া যায়, আর মা ডাক শোনার অনুভূতি যে এত মধুর হয় তা প্রিয়ন্তীর জানা ছিল না। প্রিয়ন্তী মৃণালিনীর মাথাটা নিজের বুকের ভেতর আলতো করে চেপে ধরল। এত শান্তি লাগছে কেন? এতদিনের সব কষ্ট, সব অভিযোগ এক নিমিষেই মিলিয়ে গেল। প্রিয়ন্তী বিড়বিড় করে বলল, আর একবার মা বলে ডাক শোনা। মৃণালিনী কান্না থেমে গেছে। ছোট ছোট হাত দিয়ে প্রিয়ন্তীর গাল, মুখ, চোখ ছুঁয়ে আদর করে দিচ্ছে আর খিলখিল করে হাসছে। ছোটবেলা থেকেই বাচ্চার প্রতি দুর্বলতা আছে প্রিয়ন্তীর। ছোট বাচ্চা দেখলেই গাল টিপে আদর করে দিতে কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। মৃণালিনীকেও কম যত্ন করেনি প্রিয়ন্তী। যখন দিদি আতুর পালতে ওদের বাড়ি গেল, প্রায়ই মৃণালিনীকে কোলে নিয়ে বসে থাকতো প্রিয়ন্তী। ফোনে বাবুর ছবি তুলতো, ভিডিও করতো, বাবুকে গান শুনিয়ে ঘুম পাড়াতো, কাজল দিয়ে দিত। দিদি রাতে একদম জেগে থাকতো, পারতো না। এদিকে বাচ্চাটা রাতে একদম ঘুমাতে চাইতো না। প্রিয়ন্তী কোলে নিয়ে হাঁটতো। মৃণালিনী জন্মের পর থেকেই প্রিয়ন্তীর কাছে বেশিরভাগ সময় থেকেছে। এরই জন্য মৃণালিনীর প্রতি আগে থেকেই টান ভালোবাসা একটু বেশি অনুভব করে প্রিয়ন্তী। দিদি তো হেসে হেসে প্রায়ই বলতো, মৃণালিনীকে নিয়ে যেমন ভাব করিস তুই, মনে হয় বাচ্চাটাও আমার না তোর। দিদির কথাই বোধহয় ফলে গেল। জন্ম দিলেও দিদি কখনো মৃণালিনীকে নিয়ে সিরিয়াস ছিল না। প্রায়ই বিরক্ত হয়ে বলতো, এখন একদম বাচ্চা নিয়ে চাইনি। কিভাবে যে পেটে এলো প্রিয়ন্তীও যে দিদির ব্যাপারে একটু আধাটু জানতো না, ঠিক তা নয়। কতবার কতভাবে দিদিকে বুঝিয়েছে প্রিয়ন্তী। দিদি প্রিয়ন্তীর কথা কানে তুলতো না। প্রায়ই বিরক্ত হয়ে বলতো, ভালোবাসা তুই কি বুঝিস? খবরদার আমার ব্যাপারে নাক গলাবি না। প্রিয়ন্তী। মায়ের অতিরিক্ত আদরে দিদিটা একটু বেশি একগুঁয়ে আর জেদি ছিল। প্রিয়ন্তী মৃণালিনীকে ফিডারে দুধ গুলিয়ে খাইয়ে দিল। তারপরে ইউটিউবে সার্চ দিয়ে দেখলো ১.৫ বছরের বাচ্চাকে কি কি খাওয়ানো যাবে। সবজি খিচুড়ি, ফলের পিউরি, ফলের জুস, ডিম সহ আরও অনেক কিছু টাচ স্ক্রিনশট দিয়ে রাখলো। সব কিছুর তৈরি করার পদ্ধতিও দেখে নিল। রিক্তা দেবী ঘরে এসে দেখল প্রিয়ন্তী মৃণালিনীকে
গল্প চলে, দুধ খাওয়াচ্ছে। মেয়েটা ইদানিং কিছুই খেতে চায় না, খাওয়া নিয়ে খুব নখরা করে। মৃণালিনীকে খাওয়াতেও অনেক সময় লেগে যায়। রিক্তা দেবীর মেজাজ খারাপ হলেই এতটুকু বাচ্চাকে বকাঝকা করত। মৃণালিনী যদিও বকা বোঝে না, তবে ধমক খেয়ে ঠোঁট বাঁকিয়ে কেঁদে দিত। পরে ঋতু এটা সেটা দেখিয়ে মৃণালিনীর কান্না থামাতো। মায়ের কষ্ট হয় দেখে রাতুল মেয়েকে নিয়ে যেতে চাইতো। ছেলে সারাদিন অফিসে পড়ে থাকে, এতটুকু মেয়েটা দেখে রাখবে কে? কাজের মেয়েদের আজকাল বিশ্বাস নেই, তাই রিক্তা দেবী নাতনিকে ছেলের কাছে দেওয়ার সাহস পেত না। ছেলেটা কিছুদিন আগে পোস্টিং হয়েছে গিউড়ে, উপজেলা নির্বাহী অফিসার পদে আছে। অফিসের পাশেই বিশাল এক বাংলোতে রাতুল থাকে। রিক্তা দেবী ইচ্ছায় মৃণালিনী সহ প্রিয়ন্তীকে রাতুলের কাছে পাঠিয়ে দেবে। যে যুগ পড়েছে, স্বামী স্ত্রী একসাথে থাকাই ভালো। রাতুলটা কেন যে এভাবে হুট করে চলে এলো তিনি শত ভেবেও বুঝতে পারছে না। প্রিয়ন্তীর বাড়ির লোকের কাছে কি জবাব দেবেন তিনি? রাতুল যদি বউভাতের আগে না আসে, কিছু একটা বানিয়ে বলতে হবে। যদিও হঠাৎ রাতুলের কাজ পড়ে যাওয়ার কথা শুনলে সবাই বিশ্বাস করবে। ছেলেটা কত বড় অফিসার, কত দায়িত্ব তার। রাতে মৃণালিনীকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল প্রিয়ন্তী। নিজেও খেয়ে দিয়ে মৃণালিনীর পাশে শুয়ে পড়ল। এই ঘরে একটা সময় দিদির, জামাইবাবুর কত ছবি টানানো ছিল। বিয়ের ছবি থেকে শুরু করে বিভিন্ন সময় ঘুরতে যাওয়ার ১০০ ছবি। এখন আর দিদির একটা ছবিও নেই। সব ছবি সরিয়ে ফেলেছে। দিদি যে এইরকম একটা জঘন্য কাজ করবে তা কেউ ভাবতেও পারেনি। রাতুলের সাথে প্রিয়ন্তীর বিয়ে ঠিক হওয়ার পর সারাক্ষণ ভাবত প্রিয়ন্তী, কিভাবে রাতুলের সাথে মানিয়ে নেবে। দিদির বরকে নিজের বর বলে ভাবতেই পারত না প্রিয়ন্তী। তবে এখন আর ততটা খারাপও লাগে না। এই বিয়েটা মন থেকে মানতে কষ্ট হলেও মেনে নিয়েছে প্রিয়ন্তী। আজ যদি রাতুলের সাথে প্রিয়ন্তীর বিয়ে না হতো, তাহলে রাতুল অন্য কাউকেও একসময় ঠিকই বিয়ে করত। রাতুলের বউ তো আর মৃণালিনীকে মাতৃস্নেহে আদর করত না, ভালোবাসত না। মৃণালিনীটা কষ্টে দিন পার করত, হয়তো ঠিকমতো খেতেও পেত না মেয়েটা। খবরে প্রায়ই দেখা যায় সৎ মায়েরা কিভাবে বাচ্চাদের টর্চার করে। সেসব ভেবেই তো গা শিউরে ওঠে। প্রিয়ন্তী ঘুমন্ত মৃণালিনীর কপালে গভীর চুমু এঁকে দিল। মৃণালিনীর গালে আলতো করে হাত রেখে বিড়বিড় করে বলল, আমি আজ তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম মা, তোকে আমি এতটাই ভালোবাসা, আদর যত্ন দিয়ে বড় করব। কখনো তোর জন্মদাত্রী মায়ের অভাব বোধ করতেই দেব না। তুই শুধু আমার মেয়ের পরিচয় বড় হবি। মৃণালিনী ঘরের ঘোরে হেসে দিল, ঘুমের ঘোরে হেসে দিল। প্রিয়ন্তীর চোখ দুটো ভিজে উঠল। ফোনটা হাতে নিল। রাতুল আর ফোন দেয়নি। প্রিয়ন্তী কি একবার ফোন দেবে রাতুলকে? মানুষটা কি ভাববে? ঘড়িতে রাত 11:30 বাজে। রাতুল হয়তো এতক্ষণে ঘুমিয়ে গেছে। প্রিয়ন্তীর ফোন থেকে রাতুলের নাম্বারটা ডিলিট করে দিল। তারপর নতুন করে সেভ করল মৃণালিনীর বাবা নামে। ঠিক তখনই রাতুল ফোন দিল। প্রিয়ন্তী ফোন রিসিভ করতেই রাতুল বলল, এখনো যাওনি? রাত দুপুরে এগুলো বলার জন্য ফোন দিয়েছ? রাতুল কথা খুঁজে পেল না। বলল, মৃণালিনী কি করে ঘুমায় তোমার কাছে? হ্যাঁ। খাইয়ে দিয়েছ? হুম। তুমি কি আগামীকাল সত্যি সত্যি চলে যাবে? প্রিয়ন্তী, না, কেন যাব না? কেন? কথার কোনো উত্তর নেই আমার কাছে।
তুমি নিজের থেকে না গেলে আমি কিন্তু মাকে বলতে বাধ্য হব। এখনো বলেননি কেন? এখনই ফোন করে বলে দেন। সময় হলে বলবো আমি বাড়ি আসবেন। আপনি বাড়ি আসবেন কবে? তুমি চলে গেলে। মৃণালিনী মা ছাড়া বড় হবে। ওকে নতুন মা এনে দেব। তার মানে আবারও বিয়ে করার ইচ্ছা আছে আপনার? রাতুল ঠোঁট টিপে হাসল। কেশের গলা পরিষ্কার করে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, যতদিন পারফেক্ট একটা বউ না পাচ্ছি ততদিন বিয়ে করেই যাব। সি, তুমি প্রেম করলে সমস্যা নেই, তোমার বোন পরকীয়া করলে সমস্যা নেই, অথচ আমি বিয়ে করলে সমস্যা। লুচু, তোমার বোন ফোন রাখুন। কেন এত রাত জেগে বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে নাকি? আপনাকে এতদিন আমি অত্যন্ত ভালো একজন মানুষ ভাবতাম। বিয়ে না হলে জানতেই পারতাম না আপনি একটা মিসকে শয়তান। রাতুল মৃদু ধমক দিয়ে বলল, মুখ সামলে কথা বলো প্রিয়ন্তী। প্রিয়ন্তী চুপ হয়ে গেল। রাতুল বলল, খুব শীঘ্রই ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। প্রিয়ন্তী বুকের ভেতর কেঁপে উঠল। খুব শীঘ্রই ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। প্রিয়ন্তীর বুকের ভেতর কেঁপে উঠল। চোখ দুটো লাল হয়ে গেল। রাতুলের সাথে ডিভোর্স হয়ে গেল তো মৃণালিনীকে ছেড়ে চলে যেতে হবে। মৃণালিনী কখনো মায়ের চেয়েও আদর পাবে না। মেয়েটা সারা জীবন মানসিক কষ্ট নিয়ে বড় হবে। প্রিয়ন্তী তা সহ্য করতে পারে না। যারা একবার বিশ্বাস করে ঠকে যায়, তারা আর দ্বিতীয়বার কাউকে সহজে বিশ্বাস করতে চায় না। রাতুলের তো কোনো দোষ নেই, সব কিছুর জন্য দিদি দায়ী। রাতুল ফোনের লাইন কেটে দিতেই প্রিয়ন্তীর অদ্ভুত কষ্ট হলো। অনেকক্ষণ নিঃশব্দে কাঁদল। কান্না সঠিক কারণ খুঁজে পেল না, তবে কাঁদতে খুব ভালো লাগছে। মনটাও আস্তে আস্তে হালকা হয়ে গেল। এক সময় ঘুমিয়ে গেল প্রিয়ন্তী। ভোরের আলো ফুটতেই প্রিয়ন্তীর ঘুম ভেঙে গেল। বেলকনিতে রোদের ঝলমলে আলো এসে উপসে পড়ছে। প্রিয়ন্তী স্নান সেরে মৃণালিনীর জন্য সবজি খিচুড়ি রান্না করতে রান্নাঘরে গেল। রিক্তা দেবী প্রিয়ন্তীকে দেখে বলল, রাতুলকে কতবার ফোন দিয়ে আসতে বললাম, হঠাৎ কি একটা জরুরি কাজ পড়ে গেছে দেখে এখন আসতে পারবে না। পরে বড় করে বৌভাতের অনুষ্ঠান করা যাবে। তুমি এই নিয়ে আবার মন খারাপ করো না প্রিয়ন্তী। প্রিয়ন্তীর মনটা সত্যি সত্যি খারাপ হয়ে গেল। তবে শাশুড়িকে বুঝতে দিল না। মাথায় নেড়ে আচ্ছা বলল রিক্তা দেবী। বলল, কি করবে? মৃণালিনীর জন্য খাবার বানাবে। আচ্ছা বানাও। ও হলো বিমলা, তুমি তো ওকে চেনোই। ওর কাছে জিজ্ঞেস করে নাও কোথায় কি রাখা আছে। আমি যাচ্ছি। আর হ্যাঁ, একটু দুধ চা করো তো। বিমলা এই বাড়িতে দীর্ঘদিন কাজ করে। 3 বছর অনেকবার প্রিয়ন্তীর সাথে বিমলার দেখা হয়েছে। বিমলা মাসির স্বামী নেই, একটা বিবাহিত মেয়ে আছে। মেয়েটা দিব্য স্বামীর সংসার করছে। এই বাড়ির মানুষই মেয়েটাকে ভালো ঘর দেখে বিয়ে দিয়েছিল। প্রিয়ন্তী বলল, মাসে কি সবজি আছে? বিমলা লুচি বেলছিল। উঠে এসে বলল, তোমার কোনো সবজি লাগবে? লাউ, পেঁপে, মিষ্টি কুমড়া, আলু আছে। পেঁপে নেই, আর 3 পদ আছে। তাহলে আমাকে একটু এনে দাও না। বিমলা সব কিছু প্রিয়ন্তীকে হাতে হাতে এগিয়ে দিল। প্রথমে চা করে বিমলাকে দিয়ে শ্বশুর শাশুড়ির জন্য পাঠিয়ে দিল। তারপর অল্প চাল ডাল আর সবজি তেল নুন দিয়ে মৃণালিনীর জন্য সবজির খিচুড়ি রান্না করে ব্লেন্ডারে মিহি করে নিল। একটা বাটিতে ঠান্ডা করতে দিয়ে ঘরে চলে গেল প্রিয়ন্তী। দেখল মৃণালিনী এখনো
মৃণালিনীর জামা কাঁথা ধুয়ে দিয়ে বেলকনিতে মেলে দিল। ততক্ষণে মৃণালিনীর ঘুম থেকে উঠে বসে বসে কাঁদছে। একবার ঘুমের ঘোরে ফিডার খাইয়ে দিয়েছে। এখন বেলা হয়ে গেছে দেখে ওর হাত মুখ মুছিয়ে দিয়ে সবজি খিচুড়ি এনে খাইয়ে দিল। প্রথমে মেয়েটা খেতে চাইল না, মুখে নিয়ে থু করে ফেলে দিল। অনেকক্ষণ সময় নিয়ে গল্প চলছিল, খাওয়াতে সক্ষম হলো প্রিয়ন্তী। ঋতু একবার জলখাবার খেতে ডেকে গেছে, সবার সাথে বসে প্রিয়ন্তীও খেয়ে নিয়েছে। রাতুলের হঠাৎ কাজ পড়ে গেছে, তাই আজ বৌভাত হবে না। এক ফাঁকে মাকেও ফোন করে জানিয়ে দিয়েছে প্রিয়ন্তী। মা প্রথমে একটু গাইছিড় করেছে, পরে অবশ্যই মেনে নিয়েছে। বেলা 12টার দিকে মৃণালিনীকে আনাড়ি হাতে স্নান করিয়ে দিল প্রিয়ন্তী। মেয়েটা জলে বসে খিলখিলিয়ে হাসছেন। মাথা মুছে শরীর মুছিয়ে দিল। ডায়াপার আর জামা পরিয়ে দিয়ে পাউডার কাজল পরিয়ে দিল। রিক্তা দেবী খুব ভালো লাগলো বড় বোনটার স্বামী। সংসার বাচ্চা ফেলে অতিথির মতো চলে গেছে। আর ছোট বোনটা এসে কি সুন্দর মেয়ের সমস্ত দায়িত্ব হাসি মুখে পালন করছে। প্রিয়ন্তী মেয়েকে ঘুম পাড়াচ্ছে। রিক্তা দেবী ঘরে এসে বসলো, বলল, আলমারি ঠাসা তোমার বোনের শাড়ি জামা কাপড় রাখা আছে, নতুনগুলো পরে ফেলো। কাল নাগিনীটা সবগুলো গহনা নিয়ে পালাইছে, না হলে এতগুলো তোমার হতো। এগুলো তোমার হতো চুন্নি, আমার ছেলের কষ্টে ইনকাম করা 4 লক্ষ টাকা আর আমাদের 2 বাড়ি থেকে দেওয়ার গহনা নিয়ে পালাইছে। না হলে ও বারে তোরে 13 ভরি গহনা ছিল। ওর কোনোদিনও ভালো হইব না, বাকি জীবন কাঁদতে কাঁদতে যাইব। ও ওই কি ভাবছে অন্যকে কষ্ট দিয়ে সুখী হইব। আমি তো কেস করতেই বলেছিলাম, লোক জানাজানি হয়ে যাইব দেখে আমার ছেলে রাজি হইল না। ছেলে এখন যেখানে পোস্টিং হয়েছে সেখানে কেউ জানে না বউ পালাইছে। সরকারি চাকরি এই একজন বুঝলাম। বেশিদিন এক জায়গায় থাকা লাগে না। হীরের টুকরো ছেলে আমার, ওর জন্য কি মেয়ের অভাব হইব? কোনোদিনও হইব না। তোমার থেকেও সুন্দরী মেয়ে বিয়ে করাতেই পারতাম, কিন্তু করাইনি। না হলে আমার নাতনিটাই মাহারা হতো, কোনোদিনও মায়ের আদর পাইতো না। তুমি তো মাসি, ছোটবেলা থেকে মৃণালিনীকে দেখছো, ওর প্রতি তোমার অন্যরকম একটা টান আছে। আমি জানি, এরই জন্যই তোমাকে বউ করে আনছি। তুমি এমন কিছুই কইরো না যে আমার ছেলেটা আবারও অপমানিত হয়। এবার যদি আমি উল্টাপাল্টা কিছু শুনি তাহলে আর তোমাদের কাউকে ছেড়ে দেব না। খুব ঠান্ডাভাবে প্রিয়ন্তীকে থ্রেট দিল রিক্তা দেবী। প্রিয়ন্তীর অনেক কিছুই বলার ছিল। নতুন বউ দেখে অপমানগুলোর মুখ বুজে হজম করে নিল। রিক্তা দেবী আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল। প্রিয়ন্তী ভেবেছিল রাতুল আসবে। প্রিয়ন্তীকে নিরাশ করে দিয়ে রাতুল সত্যি সত্যি এলো না, আর ফোনও দিল না। রাতে নামে ভোর হয়, দিন ফুরোয়। প্রিয়ন্তীর সাদামাটা দিনগুলো মৃণালিনীকে নিয়ে বেশ কেটে যাচ্ছে। তবে সেদিনের পর থেকে রাতুল একেবারেও বেশি প্রিয়ন্তীকে ফোন দেয় না। ফোন দিয়ে 2-4 মিনিট মৃণালিনীর কথা জিজ্ঞেস করে ফোন রেখে দেয়। এমন জীবন তো প্রিয়ন্তী চায়নি। সব দোষ দিদির। দিদির জন্য ওর সাজানো গোছানো সুন্দর জীবনটা আষাঢ়ের মেঘে ঢেকে গেছে। রাতুলের কাছে কোনো রকম আশা রাখতে চায় না প্রিয়ন্তী, তবে অবাধ্য মন যে মানে না। ওদের বিয়ের 1 মাস হতে চলল, অথচ এখনো রাতুল আর আসেনি। এই বাড়িতে তোমার কোনো কাজ নেই, তবে টুকিটাকি রান্না করে নিজেদের ঘর গুছিয়ে রাখা আর বাকি সময়টুকু মৃণালিনীর সাথেই কেটে যায়। তবুও মনে কোথাও না কোথাও রাতুলের জন্য অস্থির বোধ হয়। স্বামী স্ত্রীর সম্পর্কই বোধ হয় এমন, না চাইলেও
অপর পক্ষের মানুষটার জন্য অঘোষিত মায়া জন্মে যায়। তীব্র আকর্ষণ বোধ হয়। এই মায়ের টানি তো বড্ড খারাপ। রিক্তা দেবী প্রিয়ন্তীর ব্যবহারে মুগ্ধ। প্রিয়ন্তীর বড় বোনটা অবশ্য লক্ষ্মীমন্ত ছিল, তবে পেটে পেটে যে এত শয়তানি পুষে রেখেছিল কে জানতো। থাক, আর আর জানার দরকার নেই। যা হয় ভালোর জন্যই হয়। একদিন প্রিয়ন্তীকে ডেকে বলল, মৃণালিনীকে একা একা পালাতে পারবে? এই 1 মাস যাবৎ একা হতেই মৃণালিনীকে পালছে প্রিয়ন্তী। তারপর এই কথা কেন বলছে উনি? প্রিয়ন্তীর খুব বলতে ইচ্ছা করল, একই তো পারলেই মৃণালিনীকে, তবে কোনো এক অদৃশ্য জাদু বলে মনের কথা মনেই রয়ে গেল। মুখ ফুটে আর বলা হলো না। রিক্তা দেবী বলল, এখানে তো আমি আছি, আছে বিমলা, আছে, সংসারের কাজ দিয়ে তোমাকে খুব বেশি ভাবতে হয়নি। তবে রাতুলের কাছে চলে গেল প্রথম প্রথম একা হতেই তোমাকে সংসার বাচ্চা সামলাতে হবে। প্রিয়ন্তী চমকে উঠল, বুকের ভেতর তীর তীর করে কেঁপে উঠল। কি উঠল বোধ হয়, না হলে বুক ধড়ফড় করছে কেন? সত্যি সত্যি রাতুলের কাছে চলে যাবে প্রিয়ন্তী। রাতুল রাতুল এই 1 মাসে মানুষটাকে নিয়ে এত বেশি ভেবে ফেলেছে প্রিয়ন্তী। না চাইতেও মনের গভীরে মানুষটার জন্য সফট কর্নার তৈরি হয়ে গেছে। তাছাড়া এই ঠকে যাওয়ার মানুষটাকে আর কখনো কোনো কষ্টে পেতে দেবে না প্রিয়ন্তী। উনিও তো একটা সুন্দর ছিমছাম সংসার ডিজার্ভ করেন। রিক্তা দেবী বলল, তোমাকে আমার ছেলেটা কিছুতেই বিয়ে করতে চায়নি। আমরাই এক প্রকার জোর করে রাতুলকে তোমাকে বিয়ে করে বাধ্য করেছি। আসলে হাজার হলেও তুমি সায়ন্তীর বোন তো, তাই আমার ছেলেটা বোধহয় এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারেনি। না হলে ছুটি থাকা সত্ত্বেও ওভাবে করে চলে যেত না। এই 1 মাসে ফোনে কতবার বলেছি, একবার এসে অন্তত ঘুরে যাও। ছেলেটা নানান বাহানা করে, কিছুতেই বাড়ি আসতে চায় না। এভাবে দুজন দূরে দূরে থাকলে তোমাদের সম্পর্ক কোনোদিনও ঠিক হবে না। তাই আমি আর তোমার শ্বশুর মিলে সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল তোমাকে রাতুলের কাছে রেখে আসবো। এই প্রথম শাশুড়ি নামক মানুষটার জন্য মন থেকে শ্রদ্ধা চলে এলো। সত্যি এমন করে যদি প্রতিটা বাবা মা ভাবতো, তাহলে সম্পর্কগুলো খুব সুন্দর হতো। রিক্তা দেবী আবারও বলল, ব্যাগ গুছিয়ে নিও। তোমার শ্বশুর গাড়ি ঠিক করে ফেলেছে, আগামীকাল রাতে রওনা হবে। আমরা প্রিয়ন্তী মাথা নেড়ে আচ্ছা বলল। রাতুলের কাছে যাওয়ার কথা শুনে ওর এত ভালো লাগছে কেন, তাই তো বুঝতে পারছে না প্রিয়ন্তী। রাতে মৃণালিনীকে ঘুম পড়িয়ে মনের সুখে ব্যাগ গোছাতে লাগলো প্রিয়ন্তী। এমন সময় রাতুল ফোন দিল। সারাটা দিন চাতক পাখির মতো এই একটা ফোন কলের অপেক্ষায় থাকে প্রিয়ন্তী। মানুষটার কণ্ঠ জাদু আছে। 2-4 মিনিট কথা বললেও মনটা প্রশান্তিতে ভরে যায়। আজকাল মানুষটাকে নিয়ে ভাবতেও খুব ভালো লাগে। রাতুলের ফোন রিসিভ করতে রাতুল বলল, কি ব্যাপার, আজ ফোন দেওয়া কথা সাথে রিসিভ করলো যে? কবে 2বার ফোন দিয়েছেন আমাকে, তা দেয়নি। যাই হোক, আমার মৃণালিনীর মা কেমন আছে? ভালো আছে। আর তার মা? কতটা প্রিয়ন্তীর বুকে এসে লাগলো। নিঃশ্বাসের গতিবেগ দ্রুত বেড়ে গেল। নিজেকে সামলে নিয়ে আস্তে করে বলল, ভালো আছে মৃণালিনীর মা। মৃণালিনীর বাবা কেমন আছে? ভালো নেই। কেন? মাথা ব্যথা করছে। এদিকে অনেক কাজ জমে আছে। ঘুমাতেও পারছি ঘুমাতেও পারছি না। একটা ওষুধ খেয়েছি, কাজ হচ্ছে না। আমার তো আর বউভাগ্য নেই যে মাথাটা টিপে দেবে।
দোষটা কার? দোষটা তোমার প্রিয়ন্তীর। আমি কি করেছি? আবারও ঠকে যাওয়ার ভয়েই তো আমি তোমার কাছে যাই না। তাহলে আর একটা বিয়ে করে নিন। তুমি আমার ইমেজের 12টা বাজিয়ে দিতে চাও নাকি? কেন? এক বউ থাকতে আবার বিয়ে করলে লোকে কি ভাববে, কি বলবে? ওখানে তো আর আপনাকে সেভাবে কেউ চিনবে না। তা অবশ্য ঠিক। তাহলে একটা বিয়ে করেই যাই, কি বলো? প্রিয়ন্তী প্রচুর রাগ লাগছে, তবুও দাঁতে দাঁত চেপে স্বাভাবিক কণ্ঠে বলল, করে ফেলুন। অনুমতি দিচ্ছ তাহলে? মেজাজ চড়ে গেল প্রিয়ন্তীর। এই বিষয়ে আর কথা বলতে ইচ্ছা করছে না। মানুষটা কি প্রিয়ন্তীকে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছা করে এই ধরনের কথা বলছে? রাতুল ফিসফিস করে বলল, আমি এতটাও খারাপ না প্রিয়ন্তী। ঘরে বউ থাকতে আবারও বিয়ে করব। ঘরে বউকে আগে মুক্ত করে দেবে, তারপর নতুন করে বিয়ে করার কথা ভাবব। প্রিয়ন্তী তেজি কণ্ঠে বলল, কে মুক্তি চায় আপনার কাছে? সত্যি মুক্তি চাও না? প্রিয়ন্তী স্পষ্ট করে বলল, না। তাহলে? তাহলে কি? তাহলে আমার বউ হয়েই সারা জীবন থাকবে। প্রিয়ন্তীর বুক দুরু দুরু করছে। আর কিভাবে বোঝালে বুঝবে এই মানুষটা? বাবা মা ইচ্ছার বিরুদ্ধেই বিয়ে দিলেও এমন মনে প্রাণে এই মানুষটা কি স্বামী বলে মানে প্রিয়ন্তী? প্রিয়ন্তী বলল, জানি না। তার মানে সুযোগ পেলে তুমিও ভেগে যাবে? প্রিয়ন্তী শত চেষ্টা করেও মেজাজ ঠিক রাখতে পারল না। রাগী কণ্ঠে বলল, সবাইকে আপনার বউয়ের মতো ভাবেন নাকি? তুমিও তো আমার বউ প্রিয়ন্তী। প্রিয়ন্তী চুপ হয়ে গেল। মানুষটা আজ তবে স্বীকার করল। প্রশান্তিতে প্রিয়ন্তীর ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। গাল দুটো লজ্জারাঙা হলো। বুকের ভেতর সুখ সুখ শিহরণ জাগানো উষ্ণ অনুভূতি। প্রিয়ন্তী বলল, বাড়ি আসবেন কবে? ঠিক নেই। কেন? কিসের টানে বাড়ি যাব? আপনার বাবা মা, বোন মেয়ে, বিশেষ করে আপনার মেয়ের টানে বাড়ি আসবেন। মেয়েকে দেখে রাখার জন্য তুমি তো আছো। আমি থাকলে কি বাবা হিসাবে আপনার একটা দায়িত্ব আছে না? সময় হলে দায়িত্ব পালন করব। তাও ঠিক। এখন ঘুমাও প্রিয়ন্তী। রাখি। শুনুন। বলো। না কিছু না। কিছু বলবে প্রিয়ন্তী? কিছু না। আচ্ছা রাখি, বাই। শুভরাত্রি। সেম টু। একটু একটু করে রাতের আধার সরে গিয়ে ভোর হলো। নিত্যদিনের মতো আজও স্নান করে বাবুর খাবার তৈরি করা, পুজো দেওয়া, বাবুর কাঁথা কাপড় ধুয়ে দেওয়া, বাবুকে সময় মতো খাওয়ানো, স্নান করানো, নিজের খাওয়া, মায়ের সাথে ফোনে কথা বলা, এসব করেই সারাটা দিন কাটল প্রিয়ন্তীর। বিকেলের দিকে মেয়েকে রেডি করে দিল, নিজেও রেডি হয়ে নিল। রাতুলের বাবা মা, বোন প্রিয়ন্তী ও রাতুলের মেয়ে মৃণালিনী, ওরা সবাই এই প্রথমে যাচ্ছে রাতুলের বাংলো বাড়িতে। ঋতু বলেছে হঠাৎ গিয়ে দাদাভাইকে সারপ্রাইজ দেবে, তার জন্য রাতুলকে আগে থেকে বলা হয়নি। ওরা একটা দিন থেকে প্রিয়ন্তীর আর মৃণালিনীকে রাতুলের কাছে রেখে আসবে। এই 1 মাসে হোক না অল্প সময়ের জন্য রাতুলের সাথে ফোনে কথা বলতে বলতে অন্যরকম একটা টান অনুভব করে প্রিয়ন্তী। বেখেয়ালে রাতুলকে নিয়ে ভাবতেও মন্দ লাগে না, এখন আর মনে হয় না। এক সময় রাতুল শুধুই দিদির বর ছিল, এখন ওর শুধু খুব আপন মনে হয় রাতুলকে। স্বামী স্ত্রীর বন্ধনটাই যে জোরালো। ওরা যখন বাংলোতে পৌঁছালো তখন রাত 9টা বাজে। রাতুল ঘরের দরজা বন্ধ করে ল্যাপটপে মুখ গুজে বসেছিল। বাবার ফোন পেয়ে ল্যাপটপ থেকে মুখ তুলে ফোনটা রিসিভ করলো। হ্যালো বাবা।
বাবা রাতুলকে বললই, কই রে রাতুল তুই? আমরা তোর বাংলোর সামনে দাঁড়িয়ে আছি, জলদি চলে আয়। রাতুল চট করে উঠে দাঁড়ালো। ঘরের দরজা খুলে যেতে যেতে বাবাকে বলল, দাঁড়াও, আমি এখনই আসছি। বলে আসবা না তোমরা? 2 মিনিট সময় লাগলো রাতুলের বাংলোর গেটে আসতে। পরিবারের সবাইকে হঠাৎ একসাথে দেখে এত ভালো লাগলো রাতুলের। প্রশান্তিতে মনটা জুড়ে গেল। মৃণালিনীকে কোলে তুলে নিয়ে কপালে চুমু এঁকে দিল। এক হাত দিয়ে মায়ের কাঁধ জড়িয়ে ধরে হাসি হাসি মুখে বলল, তোমরা বলে আসবা না? আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। ঋতু বলল, বলে এলে কি আজ সারপ্রাইজ থাকতো দাদা ভাই? তাও ঠিক। চলো চলো ভেতরে চলো, এক রাতে বুয়াও থাকে না। যে রাতুল বলবে একটু ভাত তরকারি রান্না করে দিতে। এখন খাবার অর্ডার দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এত রাতে তো আর ভাত তরকারি পাওয়া যাবে না। তবে সামনে মোড়ে বিরিয়ানি হাউস খোলা থাকতে পারে। রাতুল ফোনটা হাতে তুলে নিল। বাংলোর দারোয়ানকে ফোন দেওয়ার জন্য। মা বলল, এখন কাকে ফোন দিচ্ছেন রাতুল? না বলে এসেছো, এখন এত খাবার কোথায় পাবো? দেখি হোটেল মেটেলে কি খাবার পাওয়া যায়। তোমরা বরং এই ফাঁকে পোশাক পাল্টে ফেলে ফ্রেশ হয়ে নাও। কাউকে ফোন দেওয়া লাগবে না, আমি সাথে করে সব খাবার নিয়ে এসেছি। শুধু ভাতটা রান্না করে নিলেই হবে। তোর রান্নাঘরটা কোথায়? রান্নাঘর নিচতলার, উপরে আসার সময় দেখলাম না তো। ভেতরে দিকে। আচ্ছা, আগামীকাল ঘুরে ঘুরে দেখব। বৌমা মৃণালিনী আর খাবে না, প্রিয়ন্তী আস্তে করে বলল। ঘুমিয়ে পড়েছে, উঠলে শুধু শুধু দুধ খাইয়ে দেব। ফ্ল্যাক্সে তো গরম জলও নেই। তুমি বরং এক কাজ করো, রাতুলের সাথে রান্নাঘরে গিয়ে দুটো মনির জন্য জল গরম করে আনো। আর ভাতটাও একটু কষ্ট করে রেঁধে নিও। 3 পোয়া চাল মেপে রাইস কুকারে বসিয়ে দিও। টাইম লাগবে না, প্রিয়ন্তী বলল। শাড়িটা পাল্টে নেই মা। আচ্ছা। ঋতু আর প্রিয়ন্তী অন্য রুমে চলে গেল। দুজনে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পোশাক পাল্টে নিল। প্রিয়ন্তী পাট ভাঙ্গা সুতির শাড়ি পরল। মুখে ক্রিম মেখে মাথা আঁচড়ে সিঁদুর পরে নিল। ঋতু দুষ্টুমি করে বলল, হেব্বি লাগছে বৌদি তোমাকে। দাদাভাই তো আজ ফিদা হয়ে যাবে। প্রিয়ন্তী লাজুক হেসে বলল, দু, এখানে আসার পর থেকে এখনো দুজনে একটাও কথা হয়নি। শুধু কয়েকবার চোখাচোখি হয়েছে। প্রিয়ন্তী রাতুলের শোবার ঘরে যেতেই রাতুল ইশারায় বলল, আসো। সিঁড়ি দিয়ে ওরা একসাথে নামতে লাগলো। রাতুল ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে 1 পা 2 পা করে সিঁড়ি দিয়ে নামছে। প্রিয়ন্তীর মাঝে একরাশ জড়তা। রাতুল বলল, কেমন আছো প্রিয়ন্তী? এতক্ষণে এই কথাটা জিজ্ঞেস করার সময় হলো মানুষটার। অভিমানে কণ্ঠরোধ এতক্ষণে এই কথাটা জিজ্ঞেস করার সময় হলো মানুষটার। অভিমানে কণ্ঠরোধ হতে চাইল প্রিয়ন্তীর। আস্তে করে বলল, ভালো। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? রান্নাঘরটায় কোথায় চলো দেখিয়ে দিচ্ছি। রান্নাঘরে গিয়ে প্রিয়ন্তী বলল, চাল কোথায়? রাতুল সে কথার উত্তর না দিয়ে নিজেই চাল মেপে ভাত বসিয়ে দিল। তারপর মৃণালিনীর জন্য একটি পরিষ্কার ছোট পাতিলে গরম জল করতে দিল। প্রিয়ন্তী বলল, আমাকে তো কিছুই করতে দিচ্ছ না। মা শুনলে কি ভাবে? তুমি হলে দুদিনের অতিথি, অতিথিকে দিয়ে কেউ কখনো কাজ করায়? প্রিয়ন্তী মনটা খারাপ হয়ে গেল। রাতুল বলল, কি ভাবছো? কিছু না। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।